হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। তো স্টুডেন্টস, আজকের ক্লাসের আমাদের আলোচ্য বিষয় হলো সমাস। তাহলে আমরা প্রথমে জেনে নেব সমাস আসলে কি। তাহলে শুরু করা যাক। সমাসঃ, সমাস শব্দের অর্থ হলো সংক্ষেপ। সমাস শব্দের অর্থ কি? সংক্ষেপ। ব্যাকরণ শাস্ত্রে আমরা যখন কোনো কিছুকে ছোট করি বা সংক্ষিপ্ত করি, সেই সংক্ষেপীকরণের প্রক্রিয়াকে সমাস বলা হয়। উদাহরণ দিলে ব্যাপারটা আমরা বুঝতে পারবো। যেমন ত্রয়াণাং ভুবনানাং সমাহারঃ। ত্রয়াণাং ভুবনানাং সমাহারঃ কি হবে? ত্রিভুবনম। ত্রয়াণাং ভুবনানাং সমাহারঃ ত্রিভুবনম। এই যে ত্রয়াণাং ভুবনানাং সমাহারঃ, এটা কি? এটা হলো ব্যাস। এটা কি? ব্যাস। আর এই ত্রিভুবনম এটা হলো কি? সমাস, তাই না? ব্যাস কথার অর্থ কি? বিস্তার। আর সমাস কথার অর্থ কি? সংক্ষেপ, তাই না? তাহলে এই যে ত্রয়াণাং ভুবনানাং সমাহারঃ এটা হলো ব্যাস, ত্রিভুবনম এটা হচ্ছে সমাস। তাহলে সমাসের বিপরীত কি? ব্যাস, তাই না? আরেকটা উদাহরণ দেখো। সিংহ চিহ্নিতম আসনম। সিংহ চিহ্নিতম আসনম সিংহাসনম। সিংহাসনম, তাহলে এটা একই রকম। সিংহ চিহ্নিতম আসনম এটা হচ্ছে ব্যাস অর্থাৎ বিস্তৃত রূপ। সিংহাসনম এটা হচ্ছে সমাস অর্থাৎ সংক্ষিপ্ত রূপ। তাহলে এক কথায় আমরা বলতে পারি সমাস শব্দের অর্থ সংক্ষিপ্তকরণ বা সংক্ষেপীকরণ বা সংক্ষেপ, তাই না? এরপর আমরা জেনে নেব যে সমাস শব্দটি বা সমাস পদটি কিভাবে নিষ্পন্ন হয়েছে, তাই না? সমাসঃ সম पूर्वक अस যুক্ত ঘয়। সমপূর্বক অস যুক্ত ঘয় প্রত্যয় করে সমাস শব্দটি নিষ্পন্ন হয়েছে। এই যে অস যুক্ত ঘয় প্রত্যয়, এটা করে কি রূপ হয়েছে? আসহ। আসহ, এই আসহ এর সঙ্গে সম উপসর্গ যুক্ত করলে কি হবে? সমাসঃ। তাহলে সমপূর্বক অস যুক্ত ঘয় প্রত্যয় করে সমাস শব্দটি নিষ্পন্ন হয়েছে। এই যে অস এটা হচ্ছে দ্বিবাদী গণীয় ধাতু, তাই না? এরপর দেখে নেব সমসনম সমসনং ভাবঃ সমাসঃ। সমসনং ভাবঃ সমাসঃ, তাই তো? এই যে সমসনং এটা আসলে কি? সমসনম এটা কি? এর অর্থ হচ্ছে সম্যক আসনম। সম্যক আসনম, বা আমরা লিখতে পারি সম আসনম, তাই না? বা একত্র নিক্ষেপঃ। একত্র নিক্ষেপঃ বা একত্র স্থাপনম
এই যে সমসনম, এর অর্থ কি? সম্যক আসনম, সম আসনম, একত্র নিক্ষেপঃ বা একত্র স্থাপনম, তাই না? যেমন পঠনম মানে কি? অধ্যয়ন করা। গমনম মানে কি? যাওয়া। শয়নম মানে কি? শয়ন করা। একই রকম ভাবে অসনম কথার অর্থ হচ্ছে থাকা। সম্যক অসনম মানে পাশাপাশি থাকা, অর্থাৎ দুটি পদ পাশাপাশি মিলে যাওয়া, এটাকে কি বলা হয়? সমসন। আর এই সমসনই হলো সমাস। এতদূর অবধি বুঝতে পেরেছো? সমসনই হচ্ছে সমাস। এই যে সমসনাং ভাবঃ সমাসঃ, সমসনই হলো সমাস। এরপর আমরা জেনে নেব সমাস শব্দের ব্যুৎপত্তি সম্পর্কে, তাই না? ব্যুৎপত্তিহি, ব্যুৎপত্তিহি। তাহলে সমাসের ব্যুৎপত্তি দুই রকম ভাবে নির্ণয় করা সম্ভব। এক হচ্ছে কর্তৃপক্ষ, দুই হচ্ছে কর্মপক্ষ। তাহলে প্রথমত কি? কর্তৃপক্ষ। কর্তৃপক্ষে সমাসের ব্যুৎপত্তি হবে এরকম: সমস্যতে একীভবতি कर्ता सुबन्तेन सह इति समासः। इति समासः, है ना? समस्यते একীভবতি कर्ता सुबन्तेन सह इति समासः। समस्यते এর অর্থ কি? একীভবতি বা একীক্রিয়তে, তাই না? অর্থাৎ কর্তা যখন সুবন্ত পদের সহিত এক হয়ে যায়, অর্থাৎ কর্তৃপদ এবং সুবন্ত পদ যখন একসাথে মিলিত হয়ে যায় বা একসাথে মিলিত হয়ে গেলে তাকে সমাস বলা হয়। এটা হচ্ছে কর্তৃপক্ষে সমাসের ব্যুৎপত্তি। দ্বিতীয়ত কর্মপক্ষ। समस्यते एकीक्रियते, समस्यते एकीक्रियते प्रयोक्तिभिः, प्रयोक्तिभिः इति समासः। समस्यते एकीक्रियते প্রয়োক্তিভিঃ ইতি সমাসঃ। অর্থাৎ প্রয়োক্তার দ্বারা বা বক্তার দ্বারা যখন দুটি পদকে একত্রিত করে মিলিয়ে দেওয়া হয় তখন তাকে সমাস বলা হয়। যেমন রাজ্ঞঃ পুত্রঃ সমান কি? রাজপুত্রঃ, তাই না? রাজ্ঞঃ পুত্রঃ রাজপুত্রঃ সংজ্ঞায় কি আছে? দুটি পদকে যখন এক পদে পরিণত করা হয় তাহলে রাজ্ঞঃ হচ্ছে পূর্বপদ, পুত্রঃ উত্তরপদ, রাজপুত্রঃ, তাই না? তাহলে এখানে রাজ্ঞতে কি রয়েছে? ষষ্ঠীর একবচন রয়েছে, এখানে প্রথমার একবচন রয়েছে, তাই না? তাহলে এখানে দুই বা ততোধিক পদ এক পদে পরিণত হচ্ছে, এটাই কিন্তু এই কর্মপক্ষে বলা রয়েছে। সমস্যাতে একীক্রিয়তে প্রয়োক্তিভিঃ ইতি সমাসঃ। আর কর্তৃপক্ষে বলা হয়েছে সমস্যাতে একীভবতি কর্তা সুবন্তেন সহ ইতি সমাসঃ, তাই না? তাহলে আমরা কিন্তু ব্যুৎপত্তি জেনে ফেললাম। এরপর আমরা জানব সমাসের সংজ্ঞা বা পরিভাষা, তাই না? দেখো समासस्य परिभाषा। समासस्य परिभाषा प्रथमत देखो एकपदी भावः समासः। एकपदी भावः
সমাসঃ, তাই না? অর্থাৎ দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়াকে বা একাধিক পদের এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। সেজন্য সংজ্ঞায় কি বলা হয়েছে? একপদী ভাবঃ সমাসঃ। যেমন রাজ্ঞঃ পুরুষঃ, রাজ্ঞঃ পুরুষঃ সমান রাজপুরুষঃ, তাই না? রাজার পুরুষ সমান রাজপুরুষ। সংজ্ঞায় কি বলেছিলাম? দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়াকে সমাস বলা হয়। এখানে রাজ্ঞ একটা পদ, পুরুষ একটা পদ, সেটা এক পদে পরিণত হয়ে কি হয়েছে? রাজপুরুষঃ। তাহলে প্রথম পরিভাষাটা আমরা জেনে ফেললাম, একপদী ভাবঃ সমাসঃ। পরেরটা দেখে নেব, বিভক্তির লুপ্যতে यत्र, विभक्तिर लुप्यते यत्र तदर्थस्तु प्रतीयते। विभक्तिर लुप्यते यत्र तदर्थस्तु प्रतीयते पदानां चैकपद्यांच समासः सोऽविधीयते। समासः सोऽविधीयते। তাই না? বিভক্তির লিপ্যতে यत्र तदर्थस्तु प्रतीयते পদানাম চৈকপদ্যাঞ্চ সমাসঃ সোऽবিধীয়তে। এখানে দেখো, এই কারিকাটার মধ্যে কিন্তু সংজ্ঞা বলে দেওয়া হয়েছে। বিভক্তির লুপ্যতে यत्र এর মানে কি? যেখানে বিভক্তির লোপ দেখা যায়, তদर्थस्तु প্রতীয়তে কিন্তু তার প্রকৃত অর্থ প্রতীত থাকে, অর্থের লোপ কিন্তু হয় না। বিভক্তির লোপ হলেও অর্থের কিন্তু লোপ হয় না। পদানাম চৈকপদ্যাঞ্চ মানে কি? যেখানে অনেকগুলি পদ এক পদে পরিণত হয়ে যায় তাকে কি বলা হয়? সমাসঃ সোऽবিধীয়তে, তাকে সমাস বলা হয়। অর্থাৎ যেখানে বিভক্তি লোপ হয়ে যায় বা স্বতন্ত্র সত্তা হারিয়ে ফেলে এবং কি হয়, তার অর্থ কিন্তু প্রকৃত থাকে, যেখানে অনেক পদ এক পদে পরিণত হয়ে যায় তাকেই কিন্তু সমাস বলা হয়। এই কারিকাটার মাধ্যমে কিন্তু এটাই বলা হলো। উদাহরণ দিলে ব্যাপারটা আমরা বুঝতে পারবো। यथा, যেমন ইন্দ্রশ্চ বরুণশ্চ সমান ইন্দ্রা বরুণৌ। রামশ্চ শ্যামশ্চ সমান রাম ও শ্যামৌ, তাই না? ইন্দ্রশ্চ বরুণশ্চ ইন্দ্রা বরুণৌ, রামশ্চ শ্যামশ্চ রাম ও শ্যামৌ। এখানে একটা বিষয় আমাদের জানা দরকার। সমাস কিন্তু আমাদের ঐক্য বন্ধনের পরামর্শ দেয়। সেটা কেমন? মনুষ্য জীবনে বেঁচে থাকার জন্য একতার প্রয়োজন রয়েছে। পরিবেশের সঙ্গে, পারিপার্শ্বিক সমাজের সঙ্গে ভারসাম্য বজায় রাখার জন্য একতার কিন্তু প্রয়োজন। সেই রূপ সমাসের ক্ষেত্রেও কিন্তু একতার প্রয়োজন। ঐক্যতা ছাড়া কিন্তু সমাস নিরূপণ করা সম্ভব নয়। সেটা কেমন? বোঝাচ্ছি। এই যে দেখো, ইন্দ্রশ্চ বরুণশ্চ, এটা ভাঙলে কি হবে? ইন্দ্রঃ বিসর্গ থাকবে, বরুণঃ বিসর্গ থাকবে। তাহলে ইন্দ্রঃ বরুণঃ এগুলোতে কি থাকবে? প্রথম আর এক বচন। বরুণ তো রইবে প্রথম আর এক বচন। ইন্দ্র এবং বরুণ যদি নিজেই নিজের অহংকারকে চেপে ধরে থাকে, অর্থাৎ ইন্দ্র যদি বলে, ইন্দ্রদেব যদি বলে যে আমি প্রথম আর এক বচনকে পরিত্যাগ করব না, বরুণ দেব যদি মনে করে যে আমি প্রথম আর এক বচনকে পরিত্যাগ করব না, অর্থাৎ স্বতন্ত্র সত্তাকে পরিত্যাগ করব না, তাহলে কিন্তু এই ইন্দ্রা বরুণ
এই পদটি কিন্তু কখনোই নিষ্পন্ন হবে না। তাই সেই জন্য বলা হয়েছে কি যে সমাসের ক্ষেত্রে কিন্তু একতার প্রয়োজন রয়েছে। একই রকম ভাবে রামশ্চ শ্যামশ্চ, রামঃ শ্যামঃ, রামদও কি রয়েছে প্রথম আর এক বচন রয়েছে, শ্যামদও কি রয়েছে প্রথম আর এক বচন। এরা যদি নিজেদের বিভক্তিকে লোপ না করে তাহলে এদের মধ্যে ঐক্যতা কখনোই আসবে না। আর একতা না থাকলে কখনোই কিন্তু সমাস সংগঠিত হবে না, কারণ সংজ্ঞাতে বলেই দেওয়া হয়েছে বিভক্তির লিপ্যতে যাত্রা তদর্থস্থ প্রতীয়তে। এখানে প্রথম আর এক বচনকে পরিত্যাগ করলেও কিন্তু তার অর্থ কিন্তু প্রতীত থাকবে। আরেকটা দেখো, এই যে রাজ্ঞঃ, রাজ্ঞঃ মানে কি রাজন শব্দের ষষ্ঠীর এক বচন। রাজ্ঞঃ এখানে কি পুরুষ শব্দের প্রথম আর এক বচন। রাজা যদি মনে করে আমি ষষ্ঠীর এক বচনকে পরিত্যাগ করব না, এই বিভক্তিটাকে আমি লোপ করব না, পুরুষ যদি মনে করে এই প্রথম আর এক বচনকে এই বিভক্তিটাকে আমি পরিত্যাগ করব না, তাহলে কিন্তু কখনোই রাজ পুরুষ সহ এই সমাসটি সংগঠিত হবে না। এই জন্যই আমি কিন্তু পয়েন্টে বলেছিলাম যে যেমন মনুষ্য জীবনে বেঁচে থাকার জন্য ঐক্যতার প্রয়োজন রয়েছে, সমাসের ক্ষেত্রেও কিন্তু ঐক্যতার প্রয়োজন রয়েছে। তাহলে এই ব্যাপারটা বুঝতে পেরেছো? দুটোর সঙ্গে কিন্তু আমরা জানলাম এক পদিভাবঃ সমাসঃ আর বিভক্তির লিপ্যতে যাত্রা তদর্থস্থ প্রতীয়তে পদনাম চৈকপদ্যাঞ্চ সমাসঃ সবিধীয়তে। বুঝতে পেরেছো? পরের পরিভাষাটা দেখো, ঠিক আছে। অনেক পদানাম একপদী ভবনম, অনেক পদানাম মেকপদী ভবনম সমাসঃ। তাই না? অনেক পদানাম একপদী ভবনম সমাসঃ, অর্থাৎ অনেকগুলো পদ একত্রিত হয়ে মিলিত হয়ে এক পদে পরিণত হওয়াকে কি বলা হয়? সমাস বলা হয়। তাই না? যেমন রামশ্চ ভরতশ্চ লক্ষ্মণশ্চ শত্রুঘ্নশ্চ, অনেকগুলো পদ রয়েছে, রাম ভরত লক্ষ্মণ শত্রুঘ্ন। এটা হচ্ছে ব্যাস বাক্য, রামশ্চ ভরতশ্চ লক্ষ্মণশ্চ শত্রুঘ্নশ্চ। এর সমাস কি হবে? সংক্ষিপ্ত রূপ কি হবে? রাম ভরত লক্ষ্মণঃ শত্রুঘ্নাঃ। আবার বলতে পারি রামশ্চ শ্যামশ্চ ইন্দ্রশ্চ বরুণশ্চ, রাম শ্যাম ইন্দ্র বরুণাঃ। তাই না? অনেক পদানাম একপদী ভবনম সমাসঃ। তাহলে তিনটি সংজ্ঞা আমরা পেলাম, একপদী ভাবঃ সমাসঃ, আর এটা কি বিভক্তির লিপ্যতে যাত্র তদর্থস্থ প্রতীয়তে পদানাম চৈকপদ্যাঞ্চ সমাসঃ সবিধীয়তে, আর অনেক পদানাম একপদী ভবনম সমাসঃ। তাহলে এই তিনটি পরিভাষা কিন্তু আমরা জেনে ফেললাম, তাই না? এই সমাসের অর্থ, সমাসের ব্যুৎপত্তি, সমাসের পরিভাষা আমরা জানলেও সমাসের আরো কিছু সংজ্ঞা আমাদের জেনে রাখা প্রয়োজন, ঠিক আছে? সেটা দেখো, প্রথমত হচ্ছে ব্যাস বাক্য, তারপর হচ্ছে পূর্বপদ, উত্তরপদ, সমস্ত পদ, আর হচ্ছে সমসমান পদ। তাই না? ব্যাস বাক্য, পূর্বপদ, উত্তরপদ, সমস্ত পদ, আর হচ্ছে সমসমান পদ। তাই না? তাহলে ব্যাস বাক্য কাকে বলে? সমাসের বাক্যকে বলা হয় ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। উদাহরণ দিলে বিষয়টা বুঝতে পারবো। মাতা চ পিতা চ সমান পিতরৌ, মাতা চ পিতা চ পিতরৌ। এই যে মাতা চ পিতা চ, এটা হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। এবার কি রয়েছে? পূর্বপদ আর হচ্ছে উত্তর পদ। যে পদগুলির সমন্বয়ে ব্যাস বাক্য গড়ে ওঠে তার সেই প্রথম পদটিকে পূর্বপদ
আর শেষের পদটিকে উত্তর পদ বা পরপদ বলা হয়। যেমন রামশ্চ শ্যামশ্চ সমান রাম ও শ্যাম, তাই না? রামশ্চ শ্যামশ্চ রাম ও শ্যাম, এই যে রামশ্চ শ্যামশ্চ, রামশ্চ হচ্ছে পূর্বপদ, ব্যাস বাক্যের প্রথম পদটিকে পূর্বপদ বলা হয়, আর ব্যাস বাক্যের শেষের পদটিকে পরপদ বা উত্তর পদ বলা হয়। শ্যামশ্চ হচ্ছে পরপদ বা উত্তর পদ। আর এই যে রাম ও শ্যাম, এই রাম ও শ্যামটা হচ্ছে সমস্ত পদ। কেন? সমাসবদ্ধ পদকে সমস্ত পদ বলা হয়। আর সমসমান পদ কাকে বলা হয়? ব্যাস বাক্যের অন্তর্গত প্রত্যেকটি পদকেই কিন্তু সমসমান পদ বলা হয়, তাই তো? যেমন রাজ্ঞঃ পুত্রঃ সমান কি? রাজপুত্রঃ, তাই না? তাহলে ব্যাস বাক্যের অন্তর্গত প্রত্যেকটি পদকে সমসমান পদ বলা হয়। তাহলে ব্যাস বাক্যের অন্তর্গত পদ কোনটা? রাজ্ঞঃ পুত্রঃ। এই রাজ্ঞঃ পুত্র এই দুটি হচ্ছে সমসমান পদ, তাই না? তো স্টুডেন্টস, আমরা কিন্তু সমাসের অর্থ, সমাসের ব্যুৎপত্তি, সমাসের সংজ্ঞা বা পরিভাষা, সমাসের রিলেটেড আরো কিছু সংজ্ঞা কিন্তু জেনে ফেললাম। ঠিক আছে, এই ক্লাসটা অনেকটা বড় হয়েছে বুঝতে পারছি। তোমরা কিন্তু মন দিয়ে দেখবে, ভিডিও স্কিপ কিন্তু করবে না, তাহলে কিন্তু সমাসের এই যে বাস্তবিক জ্ঞানটা, এটা কিন্তু অধরাই থেকে যাবে। এর যে মূল প্রকৃত জ্ঞান সেটা কিন্তু লাভ করতে পারবে না। এটা কিন্তু একটা খুব ভাইটাল, একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। সমাস, কারক, এগুলো খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। তুমি একাদশ শ্রেণী, দ্বাদশ শ্রেণীর পরীক্ষা দাও, 7-8 পরীক্ষা দাও, কলেজের পরীক্ষা দাও, ঠিক আছে, বিভিন্ন শিক্ষকতামূলক পরীক্ষায় বসো, সমাস কারক থেকে প্রশ্ন কিন্তু থাকেই। তাহলে এটা কিন্তু আমাদেরকে ডিটেলসে জানতে হবে। ঠিক আছে, এই যে ডেফিনেশন অফ সমাস, আজকের এই ক্লাসটা তোমরা কিন্তু মন দিয়ে দেখবে। তো স্টুডেন্টস, আজকের মতো এখানে, পরের ক্লাসে আবার নতুন বিষয় নিয়ে হাজির হব। ঠিক আছে, নমস্কার।